আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের স্থায়ী যাত্রার ঘোষণা এসেছে বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বরং ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, ধর্ম বিক্রি করে নয়, দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না বলে দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। কেউ কেউ বলেছে নো পিআর নো ইলেকশন, কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন, আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি। এবার শরিকদের জন্য খুব বেশি আসন ছাড়তে রাজি নয় তারা। নিজ নিজ প্রতীক নিয়ে জয়ী হতে পারবে এমন প্রার্থীদেরই কেবল আসন ছাড়ার পক্ষে বিএনপি। বাকিদের অন্যভাবে মূল্যায়ন করার কথা বলছে দলটি। ইমরুল হাসানের রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে পুরনো মিত্রদের পাশাপাশি বিএনপির সাথে যুক্ত হয় আরও অনেক দল, এমনকি ভিন্ন আদর্শের দলও। সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতিও রয়েছে দলটির। তবে নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে শরিকদের মাঝে। ইতিমধ্যে ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব আসনে শরিকদের কেউ কেউ ভোট করতে আগ্রহী, এ নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। আমি তো ঢাকা ৮-এর ইলেকশন করবার ব্যাপারে একটা প্রস্তুতি চলছে। আমার তো ৫০ বছর এখানে এই অঞ্চলে, যদি আমি ঢাকা ১২-র ভোটার, আমার বাসাও ঢাকা ১২-তে। বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে এক ধরনের, না হলে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চগত বা আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের নির্বাচনে যে কাজ, রাজনীতি তো একদিনের জন্য না, বর্তমানের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। বৃহত্তর জাতীয় কর্তব্যের জায়গাটাতে আমরা গুরুত্ব দিচ্ছি, সেই বিবেচনাটা বজায় রেখেই প্রত্যেক দলকে ভাবা উচিত, এবং বিশেষভাবে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বটা এখন অনেক বেশি। অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। খুব শীঘ্রই সমাধানের আশা করছেন দলের মহাসচিব। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে তো এগুলো থাকে। যা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে, এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের, আমাদের সেই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো। জোট হলেও নিবন্ধিত দলের যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, নতুন এই সিদ্ধান্ত ভাবাচ্ছে বিএনপিকে। ধানের শীষ ছাড়া জোটের প্রার্থীকে মাঠে ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছেন দলের নীতি নির্ধারকরা। ধানের শীষ নিয়ে মার্কা করলে যে গ্রহণযোগ্যতা থাকতো, সেই দলের হয়তো ওই মার্কা নিয়ে ইলেকশন করলে এটা পরিচিত করতে করতেই ইলেকশন চলে যাবে। সেক্ষেত্রে তো একটা ছোট দলের এখানে নিজেদের একটু সমস্যা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা চলছে। বিএনপি ঘোষিত প্রার্থীও কিছু কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে। আবার শরিকদের সাথে আসন সমঝোতা হলে অনেক আসনে শেষ মুহূর্তে নিজ দলের প্রার্থীকে প্রত্যাহার করে নেবে তারা। যদি কোনো আমাদের সাথী বন্ধু দলের একটা দুইটা সিট ছেড়ে দিয়ে হলেও হয়তো আমরা আমাদের মনোনয়নপত্র নাও জমা দিতে পারি, বা সেই রকমের রিঅ্যাডজাস্টমেন্ট হইতে পারে। তো এটা এখনও চূড়ান্ত না। শনিবার যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকেছে বিএনপি।
এই বৈঠকের দিকে নজর মনোনয়ন প্রত্যাশীদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ এই ঘোষণা দেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। ঢাকা 12 আসনে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় তিনি কুশল বিনিময় করেন। এ সময় সাইফুল আলম খান মিলন বলেন, 24-এর অভ্যুত্থানে রক্তের বিনিময়ে আসা এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। স্থানীয়দের সুখে দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে পূর্ব নির্ধারিত জামাতের সমাবেশ বাতিল করা হয়। বলা হয়েছে নির্বাচনী জনসভা করা যাবে না, এবং এটা খুব আশ্চর্যজনক একটি আপনার অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা আমাদের মার্কা যদি বলতে না পারবো তাহলে নির্বাচনটা হবে কিসের? জামাত ইসলামী সবসময় আইন মেনে চলে, কাজে আমরা আইন মেনে চলতে চাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমিরের জামাতের নির্দেশে আমরা আমাদের নির্বাহী এই সভা স্থগিত ঘোষণা করলাম। দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি এর বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মাদক সরবরাহকারী চক্রের 4 সদস্যকে। সকালে সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ। বলেন, এমডিএমবি মালয়েশিয়া থেকে সংগ্রহ করে দেশে সরবরাহ করত চক্রটি, আর সামাজিক মাধ্যমে সিক্রেট গ্রুপে চলত বিক্রি। মহাপরিচালক বলেন, ভ্যাব বা ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হতো। এমডিএমবি ব্যবহারে ভয়াবহ ক্ষতিকর দিক নিয়েও আটকে ওঠার তথ্য দেন তিনি। বলেন, কয়েক ফোঁটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করতে সক্ষম এমডিএমবি দ্রুত নেশা ধরায় হ্যালুসিনেশন, হার্টের সমস্যা থেকে শুরু করে আক্রমণাত্মক হয়ে ওঠে সেবনকারী। লিকুইডে রয়েছে বিভিন্ন ধরনের গন্ধ। ভয়ঙ্কর এই এমডিএমবিকে সিনথেটিক ড্রাগ বলছেন ডিএনসির এই কর্মকর্তা। আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম। যেমন প্রথমে আমরা 2 জন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি। তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে সিবিডি ইনফিউজড গাঁজার চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। মিশরের 32তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাস বিন আতিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে মিশর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্বজয়ী এই হাফেজকে ফুল দিয়ে বরণ করে নেন তার শিক্ষক, সহপাঠী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিমানবন্দরে পরিবার, শিক্ষক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ আনাস। তার এমন অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেন তার শিক্ষকরা। এর আগে 2022 সালে এনটিভিতে সম্প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেন হাফেজ আনাস। পরে লিবিয়া ও সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন তিনি। পৃথিবীর কোনো শক্তি জাতীয় নির্বাচন প্রতিহত করতে পারবে না। এ সরকার ভালো একটা ইলেকশন উপহার দিতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শরীয়তপুরের নড়িয়াতে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। তো সেই জন্য সবাই ওয়েট করছে। সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া।
এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ে দিন দিন নামছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও কনকনে শীতে সীমাহীন দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। মিরপুর 14 নম্বরের হাউজিং স্টাফ কোয়ার্টারের 576টি ফ্ল্যাটের বাসিন্দাদের ভবন ছাড়ার নির্দেশ দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কাফরুল থানার সামনের সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা দাবি করেছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাসা ছাড়ার নোটিশ অবৈধ। সরকার উচ্ছেদের মতো সিদ্ধান্ত থেকে সরে না এলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুমকিও দেন তারা। সকালে মিরপুর 14 স্টাফ কোয়ার্টার কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন হয়। আয়োজকরা জানান, কোনো লিখিত নোটিশ না দিয়ে গত 30 নভেম্বর 576টি ফ্ল্যাটকে পরিত্যক্ত বা বসবাসের অযোগ্য ঘোষণা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। পরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের লোকজন এলাকায় গিয়ে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চায়। বাসিন্দাদের অনুরোধে সেটা আর করেনি তারা। সার সংকটে নাটোরের চাষিরা। চলমান রবি মৌসুমও আসছে। বোরো মৌসুমের জন্য ব্যবসায়ীদের কাছে সার সংগ্রহ করতে গিয়ে হয়রান হওয়ার অভিযোগ করেছে কৃষকরা। সারের সংকটের কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা। রসুন, পেঁয়াজ, সরিষা, ডাল, ভুট্টা সহ নানা সবজি চাষে সময় পার করছেন তারা। একই সাথে চলছে আসন্ন বড় মৌসুমের জন্য ধানের বীজতলা তৈরির কাজ। কিন্তু সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। ডিলার পর্যায়ে সার নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে কৃষককে। এছাড়া খুচরা ব্যবসায়ীরা নিচ্ছে বাড়তি দাম। সব মিলিয়ে সার নিয়ে ক্ষুব্ধ কৃষক। যতটুকু প্রয়োজন আমরা দোকানে গেলে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। আমরা যদি এক বস্তা চাই, ওই বলেন নাই, ওই এখন দাম বেশি। 1700 এ যার কাছে যেরকম পারে, তাও এভেলেবল নাই। 3 দিন পরে ঘুরে 3 বস্তা সার আমি নিয়ে আইছি। এগুলোর সারই পাচ্ছি না, তাহলে আমাদের সার আমরা কিভাবে পাই? বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতা ও কৃষি বিভাগ কর্মকর্তারা বলছেন, সারের কোনো সংকট নেই। বিতরণের ত্রুটির কারণে মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করছে। মধ্যস্বত্বভোগী যদি বলি, তাদের প্রয়োজন নেই, কিন্তু সার তার প্রয়োজন। এই জন্য সার সংগ্রহে সেও এখানে কৃষকের মতো করে ব্যস্ত হয়ে উঠছে। কৃষক যাদের আসলে প্রকৃত জমিই নাই, তারা এই কাজগুলো করছে। তারা সার তুলে নিয়ে গিয়ে আসলে ওই যে অধিক দামে বিক্রির জন্য বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে অথবা অন্য কোনো কৃষক যারা হয়তো এসে সার নিতে পারছে না, তাদের কাছে বেশি দামে বিক্রির জন্য একটা পায়তারা করছে। চলতি মৌসুম সহ আসন্ন বড় মৌসুম ঘিরে সার নিয়ে কোনো পক্ষই যাতে প্রকৃত কৃষকদের জিম্মি করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা চান ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম। তবে ভারত থেকে আমদানি শুরু হলেও স্বস্তি ফেরেনি পেঁয়াজের বাজারে। বিক্রি হচ্ছে বাড়তি দামই। গত 2 সপ্তাহে 50 টাকা বেড়ে দেশি পেঁয়াজের দাম উঠে 150 টাকায়। দামের অস্থিরতা কমাতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর সঙ্গে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তারপরও বাজারে কমেনি দেশি পেঁয়াজের দর। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। এদিকে কমতে শুরু করেছে আলু সহ অন্যান্য সবজির দাম। বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, করলা 60 টাকায় ও সিম বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি নতুন আলু 30 থেকে 40 টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আলু উৎসব 2025-এর আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষিখাত, আর এই খাতে আলুর গুরুত্ব অনেক বেশি। চাষিদের বাঁচাতে এবং আলু রপ্তানি বৃদ্ধি করতে সঠিকভাবে এর উৎপাদন পরিকল্পনা করতে হবে বলে জানান কৃষি উপদেষ্টা। আলু প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে মন্তব্য করে খরচ
খরচ কমে গুণগত মানের আলু উৎপাদনের তাগিদ দেন উপদেষ্টা। অনুষ্ঠানে জানানো হয় 2050 সালের মধ্যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। আমাদের প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে চাহিদা মাফিক আলু উৎপাদন, এর সঠিক বিপণন ব্যবস্থা, দেশের মজুত ও বাণিজ্যিক চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদিত এলাকায় নির্ধারণ করে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে আমাদের উৎপাদন পরিকল্পনা করতে হবে। আমরা আলুর প্রক্রিয়াজাতকরণে বিস্তর পিছিয়ে রয়েছি। আলু প্রক্রিয়াজাতকরণের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট বিপিএলের সন্দেহভাজন খেলোয়াড়দের বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা থাকলেও এই পদক্ষেপকে সঠিক ও সময়োপযোগী মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। স্বচ্ছতা বজায় রাখতে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তাদেরও সরিয়ে রাখার পরামর্শ এই কোচের। এছাড়াও বিশ্বকাপের আগে মিডল অর্ডারের সমস্যা কাটানোর জন্য বিপিএলকেই কাজে লাগাতে হবে বলে মতামত বাংলাদেশের এই সাবেক অধিনায়কের। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বিপিএলে ফিক্সিংয়ের যে কালো দাগ লেগেছিল বিসিবির গায়ে তা কাটিয়ে উঠতে এবার সন্দেহভাজন খেলোয়াড়দের ছাড়াই দ্বাদশ আসর আয়োজন করতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। তবে যে প্রক্রিয়ায় খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে তা নানান আলোচনা ও সমালোচনার জন্ম দিলেও এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ভাবে আপনি পারেন কিনা আমি জানি না, যদি আপনাদের কাছে প্রপার এভিডেন্স থাকে সেটা সবচেয়ে ভালো হতো। নিশ্চয়ই বিসিবির কাছে এরকম কোনো প্রপার এভিডেন্স আছে বা কিছু আছে যার জন্য ওরা এইটুকু করতে পেরেছে, প্লেয়ারদেরকে ড্রাফট লিস্ট থেকে এস্টাবলিশ প্লেয়ারদের ড্রাফট লিস্টে সরিয়ে দিয়েছে। যেটাই হোক বিসিবির ভালোভাবে যেটা তো বলেছেন তারা ড্রেসিং রুমকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তো সেটা হলে ভালো। ক্রিকেট সেফ থাকলে সবার জন্যই ভালো। সেটা টি-20তে 5টি সিরিজ জয় নিয়ে স্বপ্নের মতো এক বছর কাটালেও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। বিশ্বকাপে ভালো করতে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। এরা সবাই খুব দারুণ প্লেয়ার। খারাপ সময় গেছে, ভালো সময় আসবে। আমরা অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। সুতরাং আমি ধৈর্যশীল। আমি মনে করি যে এরাই ভালো খেলবে, এরাই বাংলাদেশকে ম্যাচ জিতে হবে। হৃদয় কদিন একটা দারুণ ইনিংস খেললো, সুতরাং তারা কামিং ব্যাক ইন দ্য ফর্ম এবং সময় মতো তারা ফর্মে আসতে পারে। বিপিএলটা আমি মনে করি ইম্পর্টেন্ট হবে তার জন্য। রাইট টাইমে বিপিএলটা হচ্ছে, যাতে ছেলেরা ফর্মে ফিরে আসে সেটাই দেওয়া করি। যারা ন্যাশনাল টিমের জন্য লড়বে বাংলাদেশের জন্য, তারা সবাই ফর্মে ফিরে আসলে আমি মনে করি টপ অর্ডারের সাথে মিডল অর্ডার যদি ফর্মে ফিরে আসে, বাংলাদেশ তো বোলিংয়ে আমরা অনেক স্ট্রং, আমি মনে করি তাহলে আমরা অবশ্যই আরও ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ব্যাটারদের মানসিকভাবে চাপমুক্ত থাকার পরামর্শ খালেদ মাহমুদের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।